হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? ফ্রেন্ডস, আমরা রাজ্য সহ কেন্দ্র সরকারের যে সমস্ত সরকারি চাকরির পরীক্ষাগুলি হয় সেগুলিকে মাথায় রেখে ইতিহাসের একটা ফাউন্ডেশন ক্লাস শুরু করেছি। দেখো, এখন আমরা প্রাচীন ভারতের ইতিহাসে রয়েছি আর আমাদের টপিক নাম্বার 1.1 প্রাচীন ভারতের ইতিহাসের স্রোত কমপ্লিট হয়ে গেছে। আজ আমরা টপিক নাম্বার 1.2 প্রস্তর যুগটাকে শুরু করব। তাহলে চলো আজকে ক্লাস শুরু করা যাক। দেখো, টপিক নাম্বার 1.2 প্রস্তর যুগ। তো প্রাচীন প্রস্তর যুগের সময়কাল ছিল কয়েক লক্ষ বছর আগে থেকে 10,000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। দেখো, এখানে কয়েক লক্ষ বছর আগে থেকে 10,000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত লেখা হয়েছে। কেন লেখা হয়েছে? কিছু কিছু বইয়ে তুমি 25 লক্ষ বছর আগে থেকে 10,000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত পাবে সময়কালটা। আবার কিছু কিছু বইয়ে 5 লক্ষ বছর আগে থেকে 10,000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত পাবে সময়কালটা। তো এই সব ঝামেলায় না পড়ে সোজা লিখবে কয়েক লক্ষ বছর আগে থেকে 10,000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। কয়েক লক্ষ বছর আগে লিখলে এতে 25 লক্ষ 5 লক্ষ দুটোই কভার হয়ে যাবে, ঠিক আছে? আর এক্সামে প্রাচীন প্রস্তর যুগের সময়কাল কত ছিল এগুলো নিয়ে কোয়েশ্চেন করেন, ঠিক আছে? নেক্সট হচ্ছে মধ্যপ্রস্তর যুগের সময়কাল ছিল 10,000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 6,000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। আর নব্যপ্রস্তর যুগের সময়কাল ছিল 6,000 খ্রিস্টপূর্বাব্দের পরে, ঠিক আছে? এবার দেখো তাম্রপ্রস্তর যুগ। তো তাম্রপ্রস্তর যুগটা নব্যপ্রস্তর যুগ আর ব্রোঞ্জ যুগের মধ্যবর্তী একটা সময়কাল ছিল। বিশ্বজুড়ে এর যে সময় সেটা 3500 থেকে 2300 অব্দের মধ্যে ধরা হয়। আর ভারতে এই সংস্কৃতির যে বিকাশ সেটা 2000 থেকে 700 অব্দের মধ্যে হয়েছিল। আর এটা এমন একটা সময় ছিল যখন মানুষ পাথরের পাশাপাশি তামা এবং স্বল্প পরিমাণে ব্রোঞ্জের ব্যবহার শুরু করে দেয়। ওকে, এবার দেখো প্রাচীন প্রস্তর যুগ প্লিস্টোসিন যুগের অবস্থা ছিল। আর এই সময় আবহাওয়া কি ছিল? ঠান্ডা ছিল, বরফ জমেছিল। এবার দেখো মাটির উপরে বরফ জমে আছে, তাহলে তুমি চাষাবাদ কি করে করবে? তো চাষাবাদ না করলে মানুষ খাবে কি? খাওয়ার জন্য কিছু তো করতে হবে। তো কি করতো প্রাচীন প্রস্তর যুগের মানুষরা? শিকার করতো আর খাদ্য সংগ্রহ করতো, ঠিক আছে? তো প্রত্যেকটা জিনিসের পেছনে লজিক থাকে, কনসেপ্ট থাকে। প্লিস্টোসিন যুগের অবস্থা, আবহাওয়া ঠান্ডা, ঠিক আছে? তো ঠান্ডা বরফের উপর চাষ কি করে হবে? তো মানুষকে খেতেই হবে, তো শিকারই করতে হবে, ঠিক আছে? তো প্রাচীন প্রস্তর যুগের মানুষের জীবিকা ছিল শিকার করা, এই করা। মুখস্থ করার তো কিছু নেই, কনসেপ্ট, লজিক। যে যদি মাটির উপরে বরফ জমে থাকে তো চাষটা করবে কি করে, ঠিক আছে? আর তখন সভ্যতাটা শুরু হয়েছিল, মানুষ এসব জানতো কোথায়? ধীরে ধীরে তো জেনেছিল, ঠিক? তো প্রাচীন প্রস্তর যুগ প্লিস্টোসিন যুগের অবস্থা ছিল। আর আবহাওয়া কি ছিল? ঠান্ডা ছিল, কৃষির জন্য প্রতিকূল ছিল, যে একটু আগেই বোঝালাম। কিন্তু 10,000 খ্রিস্টপূর্বাব্দের পর হোলোসিন যুগ আরম্ভ হয়, ফলে আবহাওয়া শুষ্ক হয় এবং কৃষির জন্য অনুকূল হয়। 10,000 খ্রিস্টপূর্বাব্দের পর হোলোসিন যুগ শুরু হয়, বরফটা গলে যায়, বরফ গলে গিয়ে মাটি বেরিয়ে আসে। তো আবহাওয়া যখন শুষ্ক হয় তখন এটা কৃষির জন্য অনুকূল হয়ে যায়, ঠিক আছে? নেক্সট, নবপ্রস্তর যুগ থেকে কৃষির শুরু এবং পরবর্তীকালে এর প্রগতি হয়। তাহলে কৃষির শুরু কখন হয়েছিল? এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে। তো নব্যপ্রস্তর যুগ থেকে শুরু হয়েছিল। দেখো, কৃষির শুরু কিন্তু মধ্যপ্রস্তর যুগ থেকেই হয়ে গেছিল, কিন্তু সেটাকে আমরা ব্যবস্থিত কৃষি বলবো না। কেন বলবো না? বোঝো, মানুষ খাদ্য সংগ্রহ করত, মধ্যপ্রস্তর যুগেও খাদ্য সংগ্রহ করত। তো ধরো একটা পেয়ারা পেলো, পেয়ারাটা খেয়ে অর্ধেক মাটিতে ফেলে দিল। তো পেয়ারার যে বীজ ছিল সেই বীজ থেকে পেয়ারার গাছ বেরিয়ে এলো, আর সেই গাছে অনেক পেয়ারা ধরলো। একই রকম ভাবে ধরো কোন একটা অন্য ফল খেলো, সেই ফলটা খেয়ে ফেললো, তো ফলের বীজ থেকে গাছ বেরিয়ে এলো। আমরা গ্রীষ্মকালের সিজনে আম খাই, আম খাওয়ার পর আটি ফেলি, আটি থেকে আমের গাছ বেরোয়। তো তুমি এই আম গাছটা বের হওয়াটাকে চাষ বলবে? ব্যবস্থিত কৃষি বলবে? তুমি তো খেয়ে ফেলে দিয়েছিলে, সেখান থেকে এটা গজিয়ে গেল। তো এটা ব্যবস্থিত কৃষি না, ঠিক আছে? অবশ্য এখান থেকে এদের আইডিয়া আসে যে আরে বেটা কি হচ্ছে, পেয়ারাটা অর্ধেক খেয়ে ফেলে দিলাম, এখান থেকে গাছ বেরোচ্ছে, দেখি তো, চেষ্টা করে দেখি, পুঁতে দেখি অন্য কোনো ফসল হয় কিনা। তো এইভাবেই ধীরে ধীরে এদের মাথায় কৃষি করার আইডিয়া আসে, ঠিক আছে? আগে দেখবো সেটা। তো ব্যবস্থিত কৃষি মধ্যপ্রস্তর যুগে ছিল না। ব্যবস্থিত কৃষি মানে কি? তুমি একটা নাঙল দিয়ে জমিটাকে চাষ করলে, জল দিলে, মাটিটাকে নরম করলে, সেখানে কোনো চারা পুঁতলে, সেটা কি? ব্যবস্থিত কৃষি। তো ব্যবস্থিত কৃষিটা নব্যপ্রস্তর যুগ থেকে শুরু হয়। ওকে, তো নব্যপ্রস্তর যুগ থেকে কৃষি শুরু হয় এবং পরবর্তীকালে প্রগতি হয়। প্রাচীন প্রস্তর যুগে পাথর এবং হাড়ের উপকরণের ব্যবহার হতো। ভারী স্ফটিক পাথরের তৈরি হস্তকুঠার, চপার, ক্লিবার এবং শল্ক উপকরণেরও ব্যবহার হতো। দেখো, মধ্যপ্রস্তর যুগে উপকরণের আকার ছোট হয়ে যায়, আর ছোট হয়ে এটা 1 থেকে 5 সেন্টিমিটারের মধ্যে হয়ে যায়। তো প্রাচীন প্রস্তর যুগে বড় বড় পাথরের হাতিয়ারের ব্যবহার হতো, কিন্তু মধ্যপ্রস্তর যুগে উপকরণের আকারটা ছোট হয়ে যায়, আর ছোট হয়ে এটা 1 থেকে 5 সেন্টিমিটারের মধ্যে হয়ে যায়। দেখো,
এটা ছোট একটা পাথরের উপকরণ, আর এর সাইজটা হচ্ছে 1 থেকে 5 সেন্টিমিটারের মধ্যে। তো এবার এরা কি করলো, এর পেছনে হয় কাঠ কিংবা হাড় বেঁধে দিল। তো হলো এটা তীরের মতো, বর্ষার মতো, ভালার মতো। তো এর মধ্যে এরা কাঠ ও হাড়ের সাথে বেঁধে ব্যবহার শুরু করে। পরিণামস্বরূপ তীর, ধনুক ও কামানের আবিষ্কার হয়। এবার দেখো, এই বড় পাথর দিয়ে যখন শিকার করতো, তো শিকারের যে উপলব্ধতা সেটা কম হতো। ধরো কোন একটা পশু যাচ্ছে, হরিণ, ঠিক আছে, কিংবা শুয়োর, তো এরা কি করতো, এই পাথরটাকে ধাক্কা দিয়ে ওর উপরে ফেলে দিত, তো চাপা পড়ে মারা যেত। তো এখান থেকে এরা শিকার করতো, ঠিক আছে। এবার দেখো, এই চান্সটা তো খুব কমই না যে বড় পাথরের নিচে একটা হরিণ আসুক কিংবা শুয়োর আসুক, অপেক্ষা করতে হতো। তো খাদ্যের যে উপলব্ধতা সেটা কম ছিল, কিন্তু উপকরণের আকার ছোট হয়ে যাওয়ার ফলে, 1 থেকে 5 সেন্টিমিটারের মধ্যে হয়ে যাওয়ার ফলে কি হলো, তীর, ধনুক ও কামানের আবিষ্কার হলো। এবার দেখো, যদি তীর, ধনুক, কামানের আবিষ্কার হয়, তো খাদ্যের যে উপলব্ধতা সেটা বাড়বে, বাড়বে। তীর দিয়ে পাখির শিকার হবে, মাছের শিকার হবে, মানে বড় বড় জন্তু জানোয়ারের থেকে ছোট ছোট জন্তু জানোয়ারেরও এরা শিকার করতে লাগলো। তো খাদ্যের যে উপলব্ধতা কি হলো, সেটা বেড়ে গেল। ওকে, তো মধ্যপ্রস্তর যুগে উপকরণের আকার ছোট হয়ে যায় 1 থেকে 5 সেন্টিমিটারের মধ্যে, তথা তার মধ্যে কাঠ ও হাড় বেঁধে এর ব্যবহার শুরু হয়। পরিণামস্বরূপ তীর, ধনুক ও কামানের আবিষ্কার হয়। এবার দেখো, নব্যপ্রস্তর যুগে পলিশদার উপকরণের ব্যবহার হয়। পলিশদার মানে পাথরটাকে ঘষে চিকন করে দিত, ঠিক আছে। পরিণামস্বরূপ কৃষিকাজে সহায়ক হয়। কোনো একটা পাথরকে ঘষে চিকন করে দিয়ে এরকম বানিয়ে দিল, তো নাঙলের ফলা হলো। এবার এটাকে মাটির মধ্যে গেঁথে দিয়ে এটাকে দুজন ধরে টানলো, তো কি হবে, চাষ হবে, মাটিটাতে নাঙল পড়ে যাবে। তো ওটাই বলা হয়েছে যে নব্যপ্রস্তর যুগে পলিশদার উপকরণের ব্যবহার শুরু হয়, পাথর ঘষে চিকন উপকরণের আবিষ্কার হয়, পরিণামস্বরূপ কৃষিকাজে সহায়ক হয়। নেক্সট, প্রাচীন প্রস্তর যুগের জীবিকা কি ছিল, শিকার এবং খাদ্য সংগ্রহ। কেন ছিল, একটু আগেই বললাম যে প্লিস্টোসিন যুগের অবস্থা ছিল, বরফ জমেছিল, চাষের কোনো চান্সই ছিল না, তো শিকার করতে হবে, খেতে তো হবে। তো শিকার এবং খাদ্য সংগ্রহ ছিল। খাদ্য সংগ্রহটা বেশি গুরুত্বপূর্ণ হওয়ার কারণে মহিলাদের স্থিতি উন্নত ছিল। মহিলাদের যে সোশ্যাল স্ট্যাটাস সেটা কি ছিল, ভালো ছিল। দেখো, শিকারে অনিশ্চিততা থাকে, মানে তুমি শিকার করতে গিয়ে হতে পারে তুমি একটা শিকার করে বাড়ি ফিরলে, তো খেতে পেলে। এটা হতে পারে যে তুমি খালি হাতে বাড়ি ফিরলে, শিকার হলো না। বুঝবে, মাছ ধরেছ, তো মাছ ধরতে গিয়ে কি হয়, তুমি ছিপ ডুবিয়ে জলে বসে আছো, এবার হতে পারে তুমি একটা মাছ পেলে, এটাও হতে পারে 10টা পেলে, বাট এটাও হতে পারে যে তুমি খালি হাতে বাড়ি আসলে। মাছ ধরাটা কি, এটাও শিকার করা, তো খালি হাতেও বাড়ি আসতে পারো। যারা মাছ ধরেছো জানবে, যারা গ্রামগঞ্জের ছেলে তারা তো ধরেইছো, বিশেষ করে যারা 90s-এর কিডস, তারা ধরবেই, ঠিক। তো ফাঁকা সময় কি করতাম, আমরা মাছই ধরতাম, টাইম পাসও হতো, খাওয়াও হতো। তো মাছ ধরতে গিয়ে এই অনিশ্চিততাটা থাকতো, যে হতে পারে আজ একটা পাবো কিংবা 10টা পাবো, আবার এটাও হতে পারে যে খালি হাতে বাড়ি আসবো। তো শিকারের এটাই হচ্ছে গুণ, হতে পারে তুমি শিকার পেলে, এটাও হতে পারে তুমি শিকার পেলে না। কিন্তু খাদ্য সংগ্রহ, তুমি একটা ঝুড়ি নিয়ে জঙ্গলে চলে গেলে কি হবে, কিছু না কিছু ফল মূল পেয়ে যাবে। তো খাদ্য সংগ্রহটা কি ছিল, নিশ্চিত ছিল, আর শিকারটা অনিশ্চিত ছিল। এবার ভেবে দেখো, পুরুষরা গেছে শিকার করতে, শিকার করতে গিয়ে শিকার পেল না, ক্লান্ত আছে, খিদে পেটে খালি হাতে বাড়ি এসছে। মহিলারা জঙ্গলে গিয়ে খাদ্য সংগ্রহ করে ফল মূল নিয়ে এসছে, কি হবে, পেট ভরে খাবে, তো মেয়েদের সম্মানটা বাড়বে, এদের চোখে বাড়বে। আর একটা জিনিস, এটা তো একটা পয়েন্ট হলো, আর একটা পয়েন্ট হচ্ছে এই যে খাদ্য সংগ্রহ করতে যাচ্ছে মহিলারা, কি করছে, ইকোনমিতে কন্ট্রিবিউট করছে। তো মেয়েরা যখন যখন ইকোনমিতে কন্ট্রিবিউট করে, তখন তখন তাদের সোশ্যাল স্ট্যাটাস সেটা ভালো থাকে। আজকের উদাহরণ দেখো না, দুটো মেয়ে, একটা এ একটা বি। এ হচ্ছে হাউস ওয়াইফ, এ ঘরে কাজ করে, আর বি হচ্ছে একজন সরকারি কর্মচারী কিংবা বেসরকারি কর্মচারী ধরো, ঠিক আছে। সরকারি কর্মচারী হলে টিচার কিংবা ব্যাংকের কেউ, ব্যাংকের পিও, ঠিক আছে, কিংবা কোনো অফিসার, আইএএস, আইপিএস। তো বলো, এই এ আর বি এর মধ্যে কার সম্মানটা বেশি হবে? অবভিয়াসলি বি এরই হবে, হওয়া তো এরও উচিত, কারণ ঘরের কাজটা, ঘরে রান্না বান্না করার কাজটাও কাজ, ঠিক আছে। কিন্তু পুরুষতান্ত্রিক সমাজের এটাই প্রবলেম, যে এই কাজটাকে কাজ ধরা হয় না, ঠিক আছে। এই মহিলাটা ঘরে 8 ঘন্টা কাজ করে দিচ্ছে বলে একজন পুরুষ বাইরে গিয়ে 8 ঘন্টা কাজ করে পয়সা কামাতে পারছে। নাহলে ভেবে দেখো, একজন পুরুষ বাইরে 8 ঘন্টা কাজ করে আসতো,
ক্লান্ত হয়ে বাড়ি এসে আবার রান্না করতো। মানে ঘরের কাজ 8 ঘন্টা, বাইরের কাজ 8 ঘন্টা, 8 16 ঘন্টা গেল। 24 ঘন্টার মধ্যে 16 ঘন্টা চলে গেল, পড়ে থাকলো 8 ঘন্টা। এই 8 ঘন্টার মধ্যে কি করবে সে? ঘুমোবে। ঘুমোতেও 7 ঘন্টা লাগবে, পড়ে থাকলো 1 ঘন্টা। এই 1 ঘন্টার মধ্যে চান করবে না পটি করবে না কি করবে? হ্যাঁ, টাইম ম্যানেজ করতে পারবে? পারবে না। একজন পুরুষ আজকে 8 ঘন্টা বাইরে কাজ করছে, তার কাছে 16 ঘন্টা আছে। 16 ঘন্টার মধ্যে সে 8 ঘন্টা ঘুমোচ্ছে, তাও তার কাছে 8 ঘন্টা আছে। 8 ঘন্টা কি করছে? কাজ করে আসার পর ফুর্তি করছে, চায়ের দোকানে আড্ডা মারছে, বন্ধুদের সাথে গল্প করছে। কেন করতে পারছে? কারণ তার এই 8 ঘন্টা সেভকে করছে তার বাড়ির গিন্নিটা। তার বাড়ির মা হতে পারে, বোন হতে পারে, কিংবা তার বউ গিন্নি। ঠিক আছে? তো মেয়েদের কাজটাকেও কাজ ভাবা দরকার, কিন্তু ভাবে না, কি আর করবে? এটা ভারতের সমাজ, পুরুষতান্ত্রিক সমাজ, ঠিক আছে, গোঁড়া সমাজ। ওই জন্য এর সম্মান অতটা থাকবে না যতটা বিয়ের থাকবে। তার মানে কি, বিয়ের ইকোনমিতে কন্ট্রিবিউশন আছে। ঠিক আছে? আজকে এর স্বামী চোখ রাঙাবে, এ চুপচাপ সহ্য করে নেবে। বিয়ের স্বামী যদি কিছু করে না, বলবে থাক তুই তোর সংসার নিয়ে আমি চললাম। যদি বেসরকারি কোম্পানিতেও কাজ করে, মাসে 20,000 টাকা কামাবে, আরামসে দিব্যি সুস্থভাবে সম্মানের সাথে বাঁচতে পারবে। কেন কারোর অপমান শুনবে, মারধর খাবে? ঠিক আছে? তো ইকোনমিতে কন্ট্রিবিউশন যখন যখন মহিলাদের থাকে, তখন তখন মহিলাদের সম্মানটা বাড়ে। আর যখন যখন মেয়েদের কন্ট্রিবিউশন ইকোনমিতে বন্ধ হয়, ঠিক আছে, তখন তখন মেয়েদের অবস্থার অবনতি হয়। যখন প্রাচীন ভারতের ইতিহাসের স্রোত পড়িয়েছিলাম, তখন বলেছিলাম যে অথর্ববেদে কন্যা সন্তানের জন্মকে নিন্দা করা হয়েছে, আর মৈত্রেয়নী সংহিতায় নারীকে পুরুষের বদগুণ বলা হয়েছে। একটা পুরুষের জুয়া আর মদ যেমন বদগুণ, একই রকম ভাবে তৃতীয় বদগুণটা হচ্ছে কে? একজন মহিলা। এটা আমি বলছি না, এটা মৈত্রেয়নী সংহিতায় বলা হয়েছে। তো প্রস্তর যুগে মহিলাদের যে সোশ্যাল স্ট্যাটাস, সেটা ভালো ছিল। কেন ছিল? কারণ তাদের ইকোনমিতে কন্ট্রিবিউশন ছিল। কিন্তু ধীরে ধীরে যখন যুগের অগ্রগতি হয়, যুগটা ধীরে ধীরে যত সভ্য হয়, ঠিক আছে, সভ্য কি অসভ্য হচ্ছে, একটা মহিলাদের সম্মান করতে পারছে না পুরুষতান্ত্রিক সমাজ, তো এটা কি বলবো, অসভ্যই। তো ধীরে ধীরে যখন যুগের অগ্রগতি হয়, মেয়েদের যে সোশ্যাল স্ট্যাটাস সেটা কম হতে থাকে। আর কম হতে হতে অথর্ববেদে কন্যা সন্তানের জন্মকে নিন্দা করে দেওয়া হচ্ছে। আর মৈত্রেয়নী সংহিতায় এত একটা নোংরা ভাষা মহিলাদের জন্য ব্যবহার করা হচ্ছে যে পুরুষের বদগুণ মহিলারা, জুয়া আর মদের সাথে মহিলাদের তুলনা করা হচ্ছে। ঠিক আছে? মহিলারা বেদ পড়তে পাবে না, এটা করতে পাবে না, ওটা করতে পাবে না, বিভিন্ন রকমের রেস্ট্রিকশন এদের উপরে লাগানো শুরু হয়ে যায়। আর তার একটাই কারণ, মেয়েদের ঘরে বসা। কেন বসছিল সেগুলো পরে বোঝাচ্ছে। তো শিকারের থেকে খাদ্য সংগ্রহ কেন বেশি গুরুত্বপূর্ণ ছিল, আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে? আর গুরুত্বপূর্ণ হওয়ার কারণে মহিলাদের স্থিতিটা উন্নত ছিল। এই যে এতক্ষণ ধরে এগুলো বোঝালাম, এগুলো কোথায় কাজে লাগবে জানো? যখন WBCS কিংবা মিসলেনিয়াস কিংবা ওয়েস্ট বেঙ্গল পুলিশের মেন্সের যখন আনসার রাইটিং করবে। মেন্সের পেপারটা কি হয়? ডেসক্রিপটিভ হয়। তো ডেসক্রিপটিভে যখন আনসার রাইটিং করতে দেবে, আর ধরে নাও উইমেন এম্পাওয়ারমেন্ট, ঠিক আছে, নারী সশক্তিকরণের উপর কিছু টিকা লিখতে দিল, তখন ঐতিহাসিক যে পটভূমি, এদের যে ব্যাকগ্রাউন্ড, এটা টানতে হবে, ড্র করতে হবে। তো তখন এই পয়েন্টগুলো কাজে লাগবে যে প্রাচীন যুগে মহিলাদের যে সোশ্যাল স্ট্যাটাস সেটা ভালো ছিল, আর কি করে দিন প্রতিদিন এটা কমতে থাকে। ঠিক আছে? আজকে ওমেন এম্পাওয়ারমেন্ট, নারী সশক্তিকরণের জন্য সরকার বিভিন্ন স্কিম, বিভিন্ন যোজনা, বিভিন্ন আইন পাশ করছে। তাই পুরুষতান্ত্রিক সমাজের জন্য মহিলাদের যে সম্মানের ক্ষয় হয়, এদের যে সোশ্যাল স্ট্যাটাস সেটা নিচে নেমে যায়, এগুলোকে ঠিক করার জন্য গভর্নমেন্ট এই ধরনের স্কিমগুলোকে লাগু করছে। তো এগুলো খুবই সেন্সিটিভ টপিক। কেমন? যখন ডেসক্রিপটিভ লিখবে তখন এখান থেকে কোয়েশ্চেন আসতেই পারে, আর আসেও। ভালনারেবল সেকশন অফ দ্য সোসাইটি কারা কারা? ওমেন, চিলড্রেন, তারপরে SC ST, ঠিক আছে, তারপর বৃদ্ধজন, এরা কি ভালনারেবল সেকশন অফ দ্য সোসাইটি। তো এদের উপরে টিকা আসতেই থাকে। ঠিক? তো এই পয়েন্টগুলো হেল্প করবে। ওকে, এবার দেখো মধ্যপ্রস্তর যুগের জীবিকা। তো মধ্যপ্রস্তর যুগেও শিকার এবং খাদ্য সংগ্রহই ছিল জীবিকা, কিন্তু এর পদ্ধতিতে পরিবর্তন হয়। কেন হয়? একটু আগেই বুঝেছিলাম যে উপকরণের আকারটা ছোট হয়ে যায় 1 থেকে 5 সেন্টিমিটারের মধ্যে। ফলে এরা কি করে? তীর, ধনুক ও কামানের আবিষ্কার করে। এর ফলে বড় বড় যে সমস্ত পশু, তাদের সাথে সাথে ছোট পশু এবং পাখি ও মাছের শিকার করে। ফলত খাদ্যের উপলব্ধতাতে বৃদ্ধি হয়, যেটা একটু আগেই বোঝালাম। ঠিক আছে? মধ্যপ্রস্তর যুগে পশুপালনের আরম্ভিক প্রমাণ মধ্যপ্রদেশের আদমগড় এবং রাজস্থানের বাগড় থেকে পাওয়া যায়। ইম্পর্টেন্ট পয়েন্ট, এখান থেকে এক্সামে কোয়েশ্চেন আসে। ঠিক আছে? তো মধ্যপ্রস্তর যুগে পশুপালনের যে আরম্ভিক প্রমাণ, সেটা
মধ্যপ্রদেশের আদমগড় এবং রাজস্থানের বাগড় থেকে পাওয়া যায়। কৃষির প্রচলন শুরু হয়নি, কিন্তু জংলি আনাজের ব্যবহার শুরু হয়। একটু আগেই বুঝিয়েছিলাম যে কৃষি কাকে বলবে, যেটা ব্যবস্থিত কৃষি। ঠিক আছে, নাঙল দিয়ে জমিটাকে আলগা করে তুমি যদি বীজ পোতো, সেটা কি ব্যবস্থিত কৃষি। কিন্তু তুমি একটা আম খেয়ে ফেলে দিলে ওই আঁটি থেকে গাছ বেরোলো, ওটাকে কৃষি বলবে? কৃষি বলবে না। তো এই ধরনের কৃষি মধ্যপ্রস্তর যুগে শুরু হয়, জংলি আনাজের ব্যবহার শুরু হয়। ঠিক আছে, কিন্তু ব্যবস্থিত কৃষিটা মধ্যপ্রস্তর যুগে হয় না, এটা নব্যপ্রস্তর যুগে হয়। মাথায় রাখবে কেমন। মাটির পাত্রের ব্যবহার শুরু হয়ে যায়। ঠিক আছে, তো মাটির পাত্রের ব্যবহার মধ্যপ্রস্তর যুগ থেকে শুরু হয়ে যায়। এবার দেখো নব্যপ্রস্তর যুগের জীবিকা। তো শিকারী এবং খাদ্য সংগ্রাহকের অবস্থা থেকে উৎপাদকের অবস্থায় আসা, মানে এবার উৎপাদন করতে লাগলো, প্রোডাকশন করতে লাগলো। কৃষিকাজ শুরু হয়ে গেছে, ব্যবস্থিত কৃষি শুরু হয়ে গেছে, তো প্রোডাকশন করছে এবার। ওকে, নিয়মিতভাবে কৃষিকাজ ও পশুপালন, মাটির পাত্রের প্রয়োগ শুরু। কৃষির ফলে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে পরিবর্তন সম্ভব। প্রথম ধাতু রূপে তামার প্রচলন শুরু হয়, ফলত তাম্রপ্রস্তর যুগ নামেও পরিচিতি পায়। ঠিক আছে, দেখো কৃষি হয়। এবার কৃষি হলে বোঝাই এখানে, ধরে নাও কৃষি করছে 10 জন। এবার একজনা 100 বস্তা চাল উৎপাদন করলো, 100 বস্তা ধান উৎপাদন করলো। অন্যজনা 80 বস্তা করলো, আর একজন 50 বস্তা করলো, আর একজন 30 বস্তা করলো। তো সারা বছরে কি 100 বস্তা ধান খাবে? খাবে না। ধরে নাও 50 বস্তা খাবে। তার মানে কি 50 বস্তা সারপ্লাস প্রোডাকশন হয়ে গেল। এটাই কি করবে? ধান্য কোঠার বানিয়ে মজুত রাখবে, যেমনটা এখন আমরা করি, গুদাম ঘরে মজুত রাখি। এ কি করবে? 80 বস্তাওয়ালা, এও 50 বস্তা খাবে, আর 30 বস্তা সারপ্লাস প্রোডাকশন ধান্য কোঠারে জমা রাখবে। এই 50 বস্তাওয়ালা পুরোটাই খেয়ে নেবে, এর কাছে 0 সারপ্লাস। আর এই 30 বস্তাওয়ালা এর কাছে 20 কেজি কমই পড়ে যাবে। তো দেখতে পাচ্ছ সমাজের বিভাজন হচ্ছে। 100 বস্তাটাকে ধরে নাও 100 টাকা। একজনের কাছে 100 কোটি আছে, একজনের কাছে 30 টাকা আছে। তো 100 কোটিওয়ালা টাটা, বিড়লা, আম্বানি, আর 30 টাকাওয়ালা আমি, তুমি। ধনী, গরিব, সমাজের বিভাজন হলো। তো কৃষি কাজের অগ্রগতির ফলে ইকোনমিতে বুস্ট আসে, আর সমাজটা ভেঙে যায়। সমতামূলক সমাজ, ব্যান্ড সোসাইটি থেকে সমাজে বিভাজন শুরু হয়। তো এটাই বলা হয়েছে এখানে, যে কৃষির ফলে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে পরিবর্তন সম্ভব। সামাজিক আর অর্থনৈতিক বুঝতে পারলে? সমাজটা বিভাজন হয়ে গেল ধনী আর গরিবে। এবার রাজনৈতিক পরিবর্তন কি করে হলো? এই যে ধান্য কোঠারে জমা রেখেছে 50 বস্তা, এ সব থেকে ধনী। তো মুখিয়া তন্ত্র, মুখিয়া প্রধান, ঠিক আছে, মুখিয়া প্রধান, সর্দার, তারপরে ধীরে ধীরে রাজা, আর আজকে মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি। ঠিক আছে, তো রাজনৈতিক ক্ষেত্রে পরিবর্তন হচ্ছে। যার কাছে বেশি মাল সে কে? মুখিয়া। আমি তোদের নেতা, আমি তোদের সর্দার, আমার পাটেপ, আমার গোলামি কর। মাথায় ঢুকেছে? তো কৃষির ফলে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে পরিবর্তন সম্ভব হয়। আর প্রথম ধাতুর রূপে তামার প্রচলন শুরু হয়, ফলত তাম্রপ্রস্তর যুগ নামেও পরিচিতি পায়। ওকে, এবার দেখো প্রাচীন প্রস্তর যুগে সমতামূলক সমাজ, ব্যান্ড সোসাইটি ছিল। অতিরিক্ত উৎপাদন না থাকার ফলে ততটাই শিকার এবং সংগ্রহ করা হতো যতটা দরকার ছিল। মানে পেট ভরার জন্য যদি একটা শুয়োর কিংবা একটা হরিণ লাগতো, তো এটারই শিকার করা হতো, এর থেকে বেশি শিকার করা হতো না। যদি 1 ঝুড়ি ফল লাগতো, তো 1 ঝুড়ি ফলই সংগ্রহ করা হতো। তো কারোর কাছে সারপ্লাস প্রোডাকশন থাকতো না। এর ফলে কি ছিল? সমাজটা সমান ছিল, ইকুয়াল ছিল। ওটাই বলা হয়েছে। তো একটু আগেই তো বোঝালাম যে কারো কাছে 100 বস্তা ধান, কারো কাছে 30 বস্তা ধান। কি হলো? অতিরিক্ত উৎপাদন হয়ে গেল, প্রয়োজনের তুলনায় বেশি উৎপাদন, সারপ্লাস প্রোডাকশন। এটা কি করবে মানুষ? ধান্য কোঠারে জমা রাখবে। আজকে পয়সাগুলো ব্যাংকে রাখো জমা। কারোর কাছে 100 কোটি আছে, আর কারোর কাছে 1500 টাকার বেকার ভাতা আছে, তো ব্যাংকে জমা করো। তো ওটাই, আগে ব্যাংক ছিল না, আগে কি ছিল? ধান্য কোঠার ছিল। তো প্রয়োজনের বেশি উৎপাদন, মানে যতটা দরকার তার থেকে বেশি উৎপাদন প্রাচীন প্রস্তর যুগে ছিল না। ওই জন্য সমাজটা কি ছিল? সমতামূলক ছিল, ব্যান্ড সোসাইটি ছিল। ওকে, এবার দেখো মধ্যপ্রস্তর যুগেও সমতামূলক সমাজ, ব্যান্ড সোসাইটি ছিল। পরিবারের সংকল্পনার বিকাশ হয়, ফলে বৃদ্ধদের ঘরে বাচ্চাদের দেখাশুনো করার জন্য
দায়িত্ব দেওয়া শুরু হয় এবং মৃত ব্যক্তিদের সমাধান শুরু হয়। ঠিক আছে, শিকার করতে গেছে, তো যারা ইয়ং তারা তো দৌড়ে পালিয়ে গেল। এবার শিকার করতে গিয়ে নিজেও তো শিকার হতো। ধরো একটা শুয়োর কিংবা হরিণের শিকার করতে গেছে, এদের পিছনে কোনো বাঘ বা সিংহ লেগে গেল, তো কি হবে? শিকার করতে গিয়ে শিকার হয়ে যাবে। তো যারা হাট্টা কাট্টা ইয়ং তারা তো দৌড়ে পালিয়ে যাবে, বাট বৃদ্ধরা ধরতে পারবে? পারবে না। তো বৃদ্ধদেরকে ধরে নিয়ে চলে যেত সিংহতে, শিকার করতে গিয়ে শিকার হয়ে যেত। তো এটা বুঝলো যে না না, যারা বৃদ্ধ, যারা মহিলা, তাদের ঘরে রাখো, তারা পুরুষদের থেকে, ইয়ং পুরুষদের থেকে দুর্বল হয়। ঠিক আছে, তো ঘরে থাকতো, ঘরে থেকে বাচ্চাদের দেখাশোনা শুরু করতো। তো এখান থেকে পরিবারের সংকল্পনার বিকাশ শুরু হয়। আর দেখো, মেয়েদেরকে ঘরে রাখা শুরু হলো, বৃদ্ধদেরও হয়, এর পরবর্তীকালে মেয়েদেরকেও রাখা শুরু হয়। আর মেয়েদের ঘরে থাকাটাই মেয়েদের জন্য অভিশাপ হয়ে যায়, ইকোনমিতে কন্ট্রিবিউশনটা থাকে না। আর ব্যাস, বৈদিক যুগ আস্তে আস্তে মেয়েদেরকে মদের সাথে, জুয়ার সাথে তুলনা করে দিল, কন্যা সন্তানের জন্মকে নিন্দা করা শুরু হয়ে গেল। বুঝতে পারছো, এদের ঘরে থাকাটা এদের জন্য অভিশাপ হয়ে গেল। ওকে, তো মধ্যপ্রস্তর যুগেও সমতামূলক সমাজ ছিল, আর মধ্যপ্রস্তর যুগ থেকেই পরিবারের সংকল্পনার বিকাশ হয় এবং মৃত ব্যক্তিদের সমাধান শুরু হয়। মাথায় রাখবে এটা। নেক্সট, নব্যপ্রস্তর যুগে প্রয়োজনের বেশি উৎপাদন, ফলত সমাজে বিভাজন শুরু। আশা করি আর বোঝাতে হবে না কেন শুরু হলো বিভাজনটা। প্রধান বা মুখিয়া তন্ত্রের বিকাশ, এটা একটু আগে বোঝালাম। ঘরের আকার এবং ধান্য কোঠারের উপস্থিতি প্রধান তন্ত্রের দিকে সংকেত করে। এবার ঘরের আকারটা, যে বড়লোক হবে তার 4 তলা বাড়ি হবে। আজকের সাথে মিলিয়ে দেখো না, অত টাফ করে, অত টেকনিক্যাল হয়ে ভাবতে হবে না। ঠিক আছে, তুমি আজকে দেখো, আজকে আম্বানির ঘর দেখো আর আজকে নিজেদের ঘরটা দেখো, তুলনা করে দেখো, ঘরের আকারে পরিবর্তন পাবে? পাবে। তো যে মুখিয়া, যে প্রধান, তার কাছে মাল বেশি আছে, সে ভালো ঘর বানাবে। তো ঘরের আকার এবং ধান্য কোঠারের উপস্থিতি, একটু আগেই বললাম যে সারপ্লাস প্রোডাকশন হলে অতিরিক্ত উৎপাদনটাকে ধান্য কোঠারে মজুদ রাখা হতো। ওকে, এবার দেখো প্রাচীন প্রস্তর যুগের চিত্রকলা, আর্ট এন্ড কালচারের যে সমস্ত কোয়েশ্চেনগুলো হয় সেগুলো এখান থেকেই ফ্রেম হবে, ভালো করে বুঝবে। তো বৈশ্বিক স্তরে চিত্রকলার বিকাশ প্রাচীন প্রস্তর যুগ থেকেই ধরা হয়। ইউরোপ, অস্ট্রেলিয়া, আফ্রিকা ইত্যাদি মহাদ্বীপে এই চিত্রের প্রমাণ পাওয়া যায়। কিন্তু ভারতের ক্ষেত্রে মধ্যপ্রদেশের ভীমবেদকার কিছু চিত্র প্রাচীন প্রস্তর যুগের উত্তর অবস্থার সাথে সম্পর্কিত। ঠিক আছে, সাধারণত ভারতে চিত্রকলার স্পষ্ট প্রমাণ মধ্যপ্রস্তর যুগ থেকে পাওয়া যায়। তো বৈশ্বিক স্তরে প্রাচীন প্রস্তর যুগ থেকেই ধরা হয়, কিন্তু ভারতের ক্ষেত্রে মধ্যপ্রস্তর যুগ থেকে ধরা হয়। ঠিক আছে, নেক্সট হচ্ছে মধ্যপ্রস্তর যুগে 2 প্রকারের চিত্র পাওয়া যায়। এক হচ্ছে দিয়াল বা পাথর ঘষে তৈরি করা চিত্র, যাকে পেট্রোগ্রাফ বলা হয়। আর 2 হচ্ছে রং ব্যবহার করে। এখানে 16 প্রকারের রঙের ব্যবহার করা হতো। আর চিত্রের বিষয় কি ছিল? শিকার করার দৃশ্য, সামূহিক নৃত্য, সঙ্গীত, মহিলা দ্বারা খাদ্য সংগ্রহ, গর্ভবতী মহিলা এবং মহিলা দ্বারা নিজের শিশুর পালন। ঠিক আছে, এই রংগুলো এত পাকা, যদি কেউ মধ্যপ্রদেশের ভীমবেদকায় যাও তো দেখতে পাবে ছবিগুলো, রংগুলো এখনো উজ্জ্বল। আর আজকালকার যে সমস্ত এশিয়ান পেন্টস হেন তেন 12-17 বেরিয়েছে, 2 বছর পর ফিকা হয়ে যায়। আর সেই কালে ভাবো কি ধরনের রং ব্যবহার করা হতো। তো 16 প্রকারের রঙের ব্যবহার করা হতো, আর রংগুলো আজও চকচকে উজ্জ্বল, যদি কোনোদিন যাও দেখবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে মধ্যপ্রস্তর যুগের চিত্রের তাৎপর্য কি। তো লিপির অনুপস্থিতিতে নিজের ভাব প্রকাশের চেষ্টা করতো এই চিত্রগুলি। তখনকার দিনে তো লিপি ছিল না, তো লিপির অনুপস্থিতিতে এই চিত্রগুলি নিজেদের ভাব প্রকাশ করত। চিত্রের গুরুত্ব কি? তো লিপির অনুপস্থিতিতে চিত্র কথা বলতো। শিকারের দৃশ্য থেকে তাদের মনে উৎপন্ন হওয়া করুণার ভাব শিকারীদের সশরীরে না দেখে সাংকেতিকভাবে দেখানো, কারণ তারা নিজেদেরকে সরাসরি হিংসার সাথে জুড়তে চায়নি। সাময়িক ভোজ এবং সমারোহ তাদের সামুদায়িক ভাবনাকে দেখায়। নৃত্য ও সঙ্গীত তাদের লয় এবং তালের খোঁজকে দেখায়। ঠিক আছে, চিত্রকলা সৌন্দর্যবোধ, তো মানবে উৎপন্ন হওয়া করুণার ভাব, মাতা দ্বারা শিশুর লালন পালন, শিকারের দৃশ্য এবং লয় তালের খোঁজ, এগুলি কি চিত্রের যে সৌন্দর্যবোধ সেগুলিকে প্রতিবিম্বিত করে। দেখো, মধ্যপ্রস্তর যুগের চিত্র বনাম আধুনিক চিত্রকলাতে সৌন্দর্যবোধ, তো কি তফাৎ রয়েছে? তো মধ্যপ্রস্তর যুগের চিত্রে কি ছিল? লয় ও তালের খোঁজ। আজও কি হয়? লয় ও তালের খোঁজই হয়। মধ্যপ্রস্তর যুগের চিত্র প্রতীকাত্মক ছিল, আজও চিত্রগুলি কি হয়? প্রতীকাত্মকই হয়। মধ্যপ্রস্তর যুগের চিত্রগুলি আদিম মানবের সরল ভাবনার অভিব্যক্তি করে, আর আজকের যে আধুনিক চিত্র সেটা আধুনিক মানবের জটিল ভাবনার অভিব্যক্তি করে। তো এটাই একমাত্র তফাৎ, বাকি দুটো সেম। ওকে, একটা কোয়েশ্চেন রয়েছে যে আমরা মধ্যপ্রস্তরকালীন কলার অধ্যয়ন কেন করি। তো আমরা 1000 বছর পূর্বে গিয়ে আরম্ভিক মানবের যে ভাবনা চিন্তা, তাদের দৃষ্টিকোণ এবং
সৌন্দর্যবোধকে বোঝার চেষ্টা করি, কারণ তারা মানব সভ্যতার বিরাসত এবং তাদের আজও গুরুত্ব রয়েছে। ঠিক আছে, তো এই কারণেই আমরা মধ্যপ্রস্তরকালীন কলার অধ্যয়ন করি, আর এটার উপরে ভিত্তি করেই ইউপিএসসি সিএসসি 2015 মেন্সের কোয়েশ্চেনটাকে ফ্রেম করা হয়েছিল। ইউপিএসসি সিএসসি সিভিল সার্ভিস এক্সাম মেন্স 2015 এই কোয়েশ্চেনটাকে ফ্রেম করা হয়েছে। দেখো কি বলছে, ভারতের মধ্যপ্রস্তরকালীন শিলাকলা না কেবল সেই কালে সাংস্কৃতিক জীবনকে বরং আধুনিক চিত্রকলার সঙ্গে তুলনীয় পরিষ্কৃত সৌন্দর্যবোধকেও প্রতিবিম্বিত করে। এই টিপ্পণীর সমালোচনামূলক মূল্যাঙ্কন করুন। 150 ওয়ার্ডের মধ্যে এটা লিখতে হবে। তো দেখতে পাচ্ছ কোথা থেকে কোয়েশ্চেন ফ্রেম করে। তো সবকিছু আমাদের কনসেপ্টের উপর নির্ভর করে। ঠিক আছে, তুমি কিভাবে পড়ছো, কিভাবে জিনিসগুলিকে বুঝছো। কোয়েশ্চেন মঙ্গল গ্রহ থেকে ফ্রেম করা হয় না, আমরা যেগুলো পড়ি সেখান থেকেই ফ্রেম করা হয়। ঠিক আছে, এবার কথা হচ্ছে তুমি কতটা সিনসিয়ারলি পড়ছো, কতটা জিনিসগুলোকে এর যে কনসেপ্ট সেটাকে গ্র্যাব করছো। ঠিক, তো সেখান থেকেই কোয়েশ্চেন ফ্রেম করা হয়। ওকে, নেক্সট, এটা যদি কেউ পারো লেখার চেষ্টা করো। কেমন, তোমরা অবশ্যই ইউপিএসসি প্রিপারেশন নাও না, ছোটখাটো এক্সামগুলিরই প্রিপারেশন নাও। তো যদি কারোর ক্যাপাসিটি থাকে লেখার, অবশ্যই লেখো। ঠিক আছে, লিখে আমাকে আমার যে মেল আইডি রয়েছে লাস্ট পেজে পেয়ে যাবে, কেমন, কিংবা ডিসক্রিপশন বক্সেও পেয়ে যাবে। তো মেল আইডিতে সেন্ড করতে পারো, আমি চেক করে যদি কোনো কারেকশন থাকে সেটাকে ঠিক করে দেবো। ওকে, নেক্সট, প্রাগৈতিহাসিক কাল, প্রি হিস্ট্রি। তো ইতিহাসকে আমরা 3 ভাগে ভাগ করে দেখি। এক হচ্ছে প্রি হিস্ট্রি, প্রাগৈতিহাসিক কাল। 2 হচ্ছে প্রোটো হিস্ট্রি, প্রায় ঐতিহাসিক কাল। আর 3 হচ্ছে হিস্টোরিক্যাল পিরিয়ড, ঐতিহাসিক কাল। তো প্রাগ ঐতিহাসিক কাল বা প্রি হিস্টোরিক্যাল পিরিয়ড কাকে বলা হয়? তো প্রি হিস্টোরিক্যাল পিরিয়ড বা প্রাগ ঐতিহাসিক কাল সেই সময়কালকে বলা হয় যে সময়কালে মানুষেরা ঘটনাগুলিকে কোনো লিখিত বিবরণে উদ্ধৃত করেনি। অর্থাৎ মানব বিকাশের সেই কাল যেখানে কোনো লিখিত বিবরণ উপলব্ধ নেই। অর্থাৎ সেই সময়কাল যার অধ্যয়ন আমরা কেবলমাত্র খোদাই কাজ থেকে পাওয়া মানে প্রত্নতাত্ত্বিক সামগ্রী থেকে করি। ঠিক আছে, কোনো লিখিত বিবরণ আমরা পাই না যে কিছু স্ক্রিপ্ট পড়ে আমরা তার অধ্যয়ন করব। লিখিত বিবরণ নেই, সেই কালটাই কি বলবে? প্রাগ ঐতিহাসিক বা প্রি হিস্টোরিক্যাল পিরিয়ড। নেক্সট হচ্ছে প্রায় ঐতিহাসিক কাল বা প্রোটো হিস্টোরিক্যাল পিরিয়ড। এটা কি? তো সেই সময়কাল যেখানে লিখিত উপাদান তো পাওয়া গেছে বাট সেগুলিকে পড়ে উদ্ধার করা যায়নি। যেমন হরপ্পার যে স্ক্রিপ্ট আজও পড়ে উদ্ধার করা যায়নি। কিছুদিন আগে তামিলনাড়ুর যে সিএম স্টালিন অফার দিয়েছিল যে স্ক্রিপ্টটাকে পড়ে উদ্ধার করবে তাকে $মিলিয়নস অ্যাওয়ার্ড দেওয়া হবে, বাট আজ পর্যন্ত কেউ পড়ে উদ্ধার করতে পারেনি। তো প্রায় ঐতিহাসিক কাল বা প্রোটো হিস্টোরিক্যাল পিরিয়ড সেই সময়কালকে বলা হবে যে সময়কালে লিখিত উপাদান তো পাওয়া গেছে বাট সেগুলিকে পড়া সম্ভব হয়নি। আর ঐতিহাসিক কাল বা হিস্টোরিক্যাল পিরিয়ড কি? তো সেই সময়কালকে বলা হয় যে সময়কালে লিখিত উপাদান পাওয়া গেছে এবং সেগুলিকে পড়া সম্ভব হয়েছে। যেমন বৈদিক সভ্যতা, ঠিক আছে, তারপরে ষোড়শ মহাজনপদ, তারপর বিভিন্ন যে সাম্রাজ্য, মৌর্য সাম্রাজ্য, গুপ্ত সাম্রাজ্য, ঠিক আছে। তো ধীরে ধীরে এক এক করে আধুনিক কাল অবধি। তো এই যে সময়কালটা, তো এখানে লিখিত উপাদানগুলিও আছে, লিখিত যে সাক্ষ্য প্রমাণ সেগুলিও আছে, আর সেগুলোকে আমরা পড়তেও পেরেছি। তো এটাকে আমরা ঐতিহাসিক কাল বা হিস্টোরিক্যাল পিরিয়ড বলবো। মাথায় ঢুকেছে? এবার দেখো জ্ঞানী মানব বা হোমোসেফিয়েন্স। তো হোমোসেফিয়েন্সের প্রবেশ এই পৃথিবীতে আজ থেকে মোটামুটি 30 বা 40 হাজার বর্ষ পূর্বে হয়ে গেছিল। ওকে, এবার দেখো নেক্সট হচ্ছে প্রাচীন প্রস্তর যুগে মানবের জীবিকার প্রধান আধার ছিল শিকার। আর শিকার প্রাচীন প্রস্তর যুগে আদিম মানবের মনোরঞ্জনের সাধনও ছিল, এন্টারটেনও করতো এরা শিকারের মাধ্যমে। ঠিক আছে, নেক্সট হচ্ছে আগুনের আবিষ্কার প্রাচীন প্রস্তর যুগে এবং চাকার আবিষ্কার নব্য প্রস্তর যুগে হয়েছিল। এখান থেকে কোশ্চেন আসে, ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আগুনের আবিষ্কার প্রাচীন প্রস্তর যুগে এবং চাকার আবিষ্কার নব্য প্রস্তর যুগে হয়েছিল। নেক্সট, মানুষের মধ্যে স্থায়ী বসবাস করার প্রবৃত্তি নব্য প্রস্তর যুগ থেকে হয়েছিল এবং তারা সর্বপ্রথম কুকুরকে পোষ মানিয়েছিল। দেখো একটু আগেই বলেছিলাম যে নব্যপ্রস্তর যুগ থেকে ব্যবস্থিত কৃষিকাজ শুরু হয়। এবার তুমি একটা জমিতে চাষ করেছো, তো সেটাকে তো পাহারাও দিতে হবে, না হলে জঙ্গলি পশুরা এসে খেয়ে নেবে, নষ্ট করে দেবে। তো যেখানে চাষ করতো জমির আশপাশে কি হলো? বস্তি গড়ে উঠতে লাগলো, বসত বাড়ি গড়ে উঠলো, বস্তি গড়ে উঠলো। তো স্থায়ী বসবাস করার প্রবৃত্তি নব্যপ্রস্তর যুগ থেকেই শুরু হয়েছিল। নব্যপ্রস্তর যুগে কৃষিকাজ শুরু হয়, তো তখনই স্থায়ী বসবাস করার প্রবৃত্তিও শুরু হয়। ওকে, আর তারা সর্বপ্রথম কুকুরকে পোষ মানিয়েছিল। নেক্সট হচ্ছে আদিম মানুষেরা সর্বপ্রথম তামা ধাতুর প্রয়োগ করতে শিখেছিল এবং তামা দ্বারা বানানো সর্বপ্রথম অস্ত্র ছিল কুড়াল।
আর প্রাপ্তি স্থলটা কি? অতিরম পক্কম, তামিলনাড়ু। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এখান থেকে কোশ্চেন আসে, ঠিক আছে? তো কুড়াল পাওয়া গেছিল কোথা থেকে? তামিলনাড়ুর অতিরম পক্কম থেকে। ওকে, নেক্সট হচ্ছে কৃষির আবিষ্কার নবপাষাণ যুগে হয়েছিল। প্রাগৈতিহাসিক অন্ন উৎপাদক স্থল হলো মেহেরগড়, যা পশ্চিম বেলুচিস্তানে অবস্থিত। কৃষির জন্য ব্যবহার করা সব থেকে প্রাচীন ফসল হচ্ছে গম। এটা কি প্রথম ফসল, ঠিক আছে? এবং মানব দ্বারা সর্বপ্রথম প্রযুক্ত আনাজ হচ্ছে ধান। তো দুটোকে মিক্স করো না, প্রাচীন ফসল হয়ে যাবে গম, আর মানব দ্বারা সর্বপ্রথম প্রযুক্ত আনাজ হচ্ছে ধান। ওকে, নেক্সট হচ্ছে কৃষির প্রথম উদাহরণ মেহেরগড় থেকে পাওয়া যায়। ভারতে ধান চাষের প্রাচীনতম প্রমাণ উত্তরপ্রদেশের লেহুরা দেও থেকে পাওয়া গেছে। এটা খুব ইম্পর্টেন্ট, কেমন? এসএসসি রেলের বিভিন্ন এক্সামে এখান থেকে কোয়েশ্চেন আসে যে ভারতে ধান চাষের প্রাচীনতম প্রমাণ কোথা থেকে পাওয়া গেছে। উত্তর হবে উত্তরপ্রদেশের লেহুরা দেও থেকে, যা খ্রিস্টপূর্ব 6000 থেকে 5000 অব্দের। ঠিক আছে, নেক্সট হচ্ছে পল্লাবরম নামক স্থান থেকে প্রথম ভারতীয় প্রাচীন প্রস্তরকালীন কলাকৃতির খোঁজ পাওয়া গেছিল। আর ভারতে প্রাচীন প্রস্তর যুগে বেশিরভাগ অস্ত্র স্ফটিক বা বড় পাথরের তৈরি হতো। এটা তো আগেই বুঝিয়েছিলাম। এবার দেখো রবার্ট ব্রুসফোর্ড, এই নামটা মনে রাখবে, এখান থেকেও এক্সামে কোয়েশ্চেন আসে। তো রবার্ট ব্রুসফোর্ড প্রথম ব্যক্তি ছিলেন যিনি 1863 সালে ভারতে প্রাচীন প্রস্তরকালীন ব্যবহৃত অস্ত্রের খোঁজ করেছিলেন। প্রাচীন প্রস্তরকালে যে সমস্ত অস্ত্রের ব্যবহার করা হতো তার খোঁজ করেছিলেন কে? 1863 সালে রবার্ট ব্রুসফোর্ড। এখান থেকে এক্সামে কোয়েশ্চেন ফ্রেম করে। ওকে, নেক্সট হচ্ছে ভারতের সব থেকে প্রাচীনতম নগর মহেঞ্জোদারো, যার অর্থ হলো মৃতের স্তূপ। এটা তো সবাই জানবে। নেক্সট, ইমানগাঁও তাম্রপাষাণ যুগের একটি বড় বস্তি ছিল। এটি জোরবে সংস্কৃতির অংশ ছিল। জোরবে হবে, এটা টাইপ মিস্টেক হয়ে গেছে, বয়েরে বেকার, ঠিক আছে? এটি জোরবে সংস্কৃতির অংশ ছিল। আর লাস্ট পয়েন্ট হচ্ছে ভারতীয় নাগরিক সেবার অধিকারী রিজলে প্রথম ব্যক্তি ছিলেন যে প্রথমবার বৈজ্ঞানিক ভিত্তিতে ভারতীয় জনসংখ্যাকে প্রজাতীয়ভাবে বিভেদীকরণ করেছিলেন। ঠিক আছে, তো নামটা মনে রাখবে, রিজলে। ভারতীয় নাগরিক সেবার অধিকারী রিজলে প্রথম ব্যক্তি ছিলেন যে প্রথমবার বৈজ্ঞানিক ভিত্তিতে ভারতীয় জনসংখ্যাকে প্রজাতীয়ভাবে বিভেদীকরণ করেছিলেন। ঠিক আছে, তো এই ছিল আজকের ক্লাস। প্রস্তর যুগ থেকে এর বেশি পড়তে হবে না। যা পড়ালাম এখান থেকে তোমাদের সব রকম কোয়েশ্চেন কভার হয়ে যাবে। ওকে, এর বেশি লাগবে না। ঠিক, এই পয়েন্টগুলোকে 2-4 বার দেখে নেবে, মাথায় ঢুকে যাবে। পিডিএফ শেয়ার করা হবে, পয়েন্টগুলোকে টাইম টু টাইম রিভিশন করবে, মাথায় ঢুকে যাবে। ওকে, খুব বেশি নেই, যেটুকু দরকার সেটুকুই আছে। ঠিক আছে, আর এর বাইরে প্রস্তর যুগ থেকে কোনো রকম কোনো কোয়েশ্চেন আসবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। ঠিক আছে, তো চলো আজকের ক্লাস এতটাই থাক। তো আজ তোমাদের টপিক নাম্বার 1.2 প্রস্তর যুগ কমপ্লিট হলো। কাল আমরা নতুন একটা টপিক নাম্বার 1.3 সিন্ধু সভ্যতাটাকে শুরু করব। ঠিক আছে, এর পিডিএফ তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে। তাহলে চলো, আবার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।